শুভঙ্কর, হ্যাঁ, হ্যাঁ স্যার। বলছি যে তোমাদের ওখানে গাড়ি শুদ্ধ উল্টে গেছে নদীতে। হ্যাঁ, তুমি দেখেছো? তোমার বাড়ি থেকে কত দূর ওটা? ওটা আমার বাড়ির থেকে খুব বেশি হলে হেঁটে 10 মিনিট। বাবা, আমরা তো। ব্রেক মার যতটা বলছে ব্রেক মারতে পারেনি, মানে গাড়িটা নৌকায় তুলেছে, এবার রাস্তায় এবার ব্রেকটা মারতে পারেনি বলছে। কিন্তু তাহলে ঘাটের থেকে অত দূরে গিয়ে পড়লো গাড়ি? সেটা এটাই তো বুঝতে পারছি না যে কিভাবে পড়েছে, কি তো দেখিনি, এবার কিভাবে কি বোঝা যাচ্ছে না ওটা। হ্যাঁ, মানে ওই গাড়িটা তো আমি যা ভিডিও দেখলাম ঘাটের থেকে অনেকটাই দূরে গিয়ে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্রেক মারতে পারেনি, তাহলে জাস্ট ঘাটের এগিয়ে গিয়ে পড়বে, অতটা দূরে গেল, গিয়ে পড়েছে। যাই হোক, কি আর হবে। কেউ মারা যায়নি, ওটাই বড় ব্যাপার। জি। কারণ তো ড্রাইভার যে, তাই সে তো দেখলাম যে সে তো বেঁচে গেল সাঁতার কেটে, তারপর নৌকায় তুলে নিল হুম। তাকে। গাড়িটা তো ঠিক আছে, সে তো নিশ্চয়ই ইনসিওর ইনসিওর করা গাড়ি। আর ভিডিও যখন ভাইরাল হচ্ছে তখন তো ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েই দেবে টাকা। লস কিছু হয়নি, কিন্তু ওই যায়, এই আর কি। আর তোমাদের পড়াশোনা চলছে তো? হ্যাঁ স্যার, চলছে। ছেড়ে ফেলে দিও না কিন্তু কেউ পড়াশোনা, যে যে আরো দুটো সেমিস্টারে এইভাবেই কেটে যাবে, ঠিকই এরকম বাড়িতে বসে বসে পরীক্ষা দেবো, হয়ে যাবে। ওরকম নাও হতে পারে কিন্তু। কোথায় সব কোথায় জয়েন করছে, কোথায় মাত্র 10 জন। দেশ। স্যার, সুপর্ণা বললো ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তাই জয়েন করতে পারবে না। আচ্ছা, ওকে। তো সেটাও গ্রুপে বলে দিলে আমরা চেঞ্জ করতাম একটু টাইম, না হয়। যাই হোক, গুড, ভেরি গুড। আর সবার সব চলছে তো, পড়াশোনা টড়াশোনা ঠিকঠাক ভাবে নতুন বছরে? হ্যাঁ স্যার, চলছে। গুড। কম্পিটিশনের লেভেলটা দেখতে পাচ্ছ তো এবারে? কেউ কিন্তু তোমাদের সিনিয়ররা এই অসাধারণ রেজাল্ট করেও কিন্তু কেউ চান্স পাচ্ছে না সিইউতে। ওই একজনই আমাদের ভরসা, সেই এতক্ষণ বসে আছে, এই 5টার সময় আমাকে জানালো যে স্যার এখনো কিছুতে হয়নি। এই মুহূর্তে তোমাদের সিনিয়রদের মধ্যে একমাত্র তামান্না, ও প্রেসিডেন্সিতে বায়োটেকনোলজিতে ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। ও আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম হ্যাঁ। আর কিন্তু কারোর কিছু হয়নি। আর সংগ্রামজিৎ এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে আছে, যদি কোনোটাই হয়ে যায় কাউন্সেলিং। বুঝতে পারছো? ফলে ভালো মার্কসের কিন্তু ছড়াছড়ি চারদিকে। মানে তো সবই ইউনিভার্সিটি টপার, তাহলে ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার 10-এর মধ্যেই আসছে। যাই হোক, আমরা তাহলে স্টার্ট করি। ওকে। আর মনে হয় না কেউ জয়েন করবে বলে, বেশি জয়েন টয়েন করেও লাভ নেই। ক্লাসটা স্টার্ট করার আগে দুটো কথা বলে দিই। দেখো, এখানে থার্ড সেমিস্টার আছে, ফিফথ সেমিস্টার আছে। তো হয়তো অনেকের মনে হবে যে স্যার খুব স্লোলি এগোচ্ছেন, আবার অনেকের মনে হবে যে আরে বাবা, এ তো বোধগম্যই হচ্ছে না জিনিসটা। তো একটু এই উভয় প্রকৃতির স্টুডেন্টকেই কিন্তু একটু নিজেকে অ্যাডজাস্ট করে দিতে হবে। মানে এখানে মেবি হয়তো ফিফথ সেমিস্টারের অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আছে যাদের মনে হবে আরে এই ব্যাপারটা তো আমি জানি। কিন্তু এটাও বোঝো যে এটা থার্ড সেমিস্টারও তো এখানে আছে ক্লাসের জন্য, এবং সবার এই সব ব্যাপার সবার বোঝার কিন্তু এবিলিটি সেম থাকে না। তো আমরা যেহেতু একটা সোসাইটিতে বাস করি, তো আমাদেরকে একটু সবার কথাই কনসিডার করতে হবে, একটু আমরা স্লোলি বুঝবো। আর এইটা হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসটা মেনলি রিক্যাপ হবে। কালকে মেবি মর্নিং এ আমি আরেকটা ক্লাস নেবো, যেখানে আমি কিছু কম্পাউন্ড নিয়ে তাদের এনএমা স্পেক্ট্রা ডেসিফার করে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা হয়। ওকে, সো উই উইল শেয়ার। এই এত এই সায়েন্স জয়েন করলো।
সায়ন দাস আছে? তাও তো জানি না। হ্যাঁ, আছে স্যার। আরে না, মানে সায়ন দাস জয়েন করেছে আমি দেখেছি, কিন্তু সেটা কোন সায়ন দাস? সায়ন দাস তো দুজন আছে না ওখানে, তো শুধু সায়ন দাস দেখায়, আর তো কিছু দেখায় না। থার্ড সেম না ফিফথ সেম সে তো বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমার গলা পরিষ্কার শোনা যাচ্ছে তো? আহ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো বাপ্পারাজ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এনএমআর স্পেকট্রোস্কোপি আমি আশা করছি যে তোমরা আগের দুটো লেকচার শুনেছো মন দিয়ে। আজকের লেকচারটা তাহলে খুব ডিফিকাল্ট কিছু হবে না, কালকেরটা একটু ডিফিকাল্ট হবে। তবে আজকেরটা যদি ভালো করে বোঝো, কালকেরটাও কিন্তু ডিফিকাল্ট হবে না। প্রথম কথা হচ্ছে যে এনএমআর স্পেকট্রোস্কোপির জন্য আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি শুধু কিছু এনএমআর অ্যাক্টিভ অ্যাটম নিয়েই করতে পারি। সব অ্যাটম কিন্তু এনএমআর অ্যাক্টিভ হয় না। এনএমআর অ্যাক্টিভ অ্যাটম কথাটা যে বলছি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সিম্পলি অ্যাটমটার একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। ম্যাগনেটিক প্রপার্টি বলতে না, মানে দি অ্যাটম উইল অ্যাক্ট অ্যাজ আ ম্যাগনেট, চুম্বক, যে চুম্বক নিয়ে আমরা ছোটবেলায় খেলা করেছি প্রত্যেকে, ঠিক আছে? এবং তোমরা এখন তো এই জিনিসটার প্রচলন নেই, কারণ এখন সবকিছুই খুব হাইফাই হয়ে গেছে। আমাদের ছোটবেলায় তো ফ্রিজ হতো, তার তো লোহার বডি হতো, কিংবা আলমারির লোহার বডি হতো। তো আমরা ঠাকুরের ছবি চুম্বক দিয়ে ফ্রিজ এবং ইয়ের ওপর লাগাতাম আর কি, আলমারির ওপর। এবং দুটো ঠাকুরের ছবি পাশাপাশি লাগালে কি হচ্ছে ইত্যাদি, এগুলো আমাদের ছোটবেলার এন্টারটেনমেন্ট ছিল। যাই হোক, তো সেইটা আমরা আজকে পড়বো সেই পরিপ্রেক্ষিতে যে আমাদের ধরো আমাদের যে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস, হ্যাঁ, ইট কুড বি আ প্রোটিন, ওকে, ইট কুড বি আ কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, লাইপোপ্রোটিনস এটসেট্রা, বা সিম্পল অর্গানিক মলিকিউলস হতে পারে, ধরো প্রোপেন, হ্যাঁ, ইথেন, ইথানল এটসেট্রা। প্রত্যেক ধরনের যে মলিকিউলস এক্সিস্ট করে তারা কিন্তু মোটামুটি এই কার্বন কিংবা হাইড্রোজেনের একটা ব্যাকবোন তাদের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই অর্গানিক মলিকিউলস, ইফ দেয়ার আর অর্গানিক মলিকিউলস, ইট হ্যাজ টু হ্যাভ আ কার্বন হাইড্রোজেন ব্যাকবোন। আমরা কিন্তু ইউজুয়ালি, এবং প্রোটিন টোটিনের ক্ষেত্রে নাইট্রোজেন পাওয়া যায়, ডিএনএ এর ক্ষেত্রে ফসফরাস পাওয়া যায় এটসেট্রা। আমরা তাহলে এই যে হাইড্রোজেন, এটাকে আমরা প্রোটন বলে থাকি, ঠিক আছে, অ্যান্ড দিস কার্বন 13, এরকম কিছু কম্পাউন্ড ইউজ করে আমরা কিন্তু একটা এনএমআর স্পেকট্রা জেনারেট করতে পারি of the existing molecule within our body বা any organic molecule for that matter. আর আমরা কিন্তু ফাইনালি we gain a lot of structural information. We gain a lot of structural information to the extent we can decipher the three-dimensional structure of that particular molecule. আমরা এত দূর অব্দি যেতে পারি যে আমরা সেই নির্দিষ্ট মলিকিউলের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটাও কিন্তু ডেসিফার করতে পারি। তাহলে এই ধরনের এনএমআর অ্যাক্টিভ অ্যাটমের কিছু প্রপার্টিজ থাকে, মানে ইট হ্যাজ টু হ্যাভ অড নাম্বার অফ প্রোটনস অর অড নাম্বার অফ নিউট্রনস অর বোথ। এগুলো আমি আগেই পড়িয়েছি, ঠিক আছে? হয় যে প্রোটন নাম্বারটা সেটা অড হবে, বা নিউট্রন নাম্বারটা সেটা অড হবে, বা দুটোই অড হবে, প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার দুটোই অড হবে। ওকে, সো লেট আস সি হোয়াট হ্যাপেন্স। তো এইটা ধরে নাও গিয়ে হচ্ছে দিস ইজ আ ম্যাগনেট, আ প্রোটন ইজ আ ম্যাগনেট। কেন? কে আমাকে বলবে একটা প্রোটন একটা ম্যাগনেট হিসেবে কেন বিহেভ করবে? হু উইল টেল মি দিস? A proton, that's a H plus, that will behave as a magnet, এবং সেটাকে আমরা যখন আমরা এনএমআর স্পেকট্রোস্কোপিতে সেই প্রোটনটাকে ইউজ করছি, সেটাকে আমরা বলছি প্রোটন এনএমআর, টু ডিটারমাইন দ্য স্ট্রাকচার অর দ্য লোকাল এনভায়রনমেন্ট। এনএমআর বেসিক্যালি কিন্তু লোকাল এনভায়রনমেন্টটা ডিটারমাইন করে, which is an indirect measure of the structure of the molecule. So NMR determines the local environment,
which is an indirect measure of the structure of the molecule. সেটা অ্যাকচুয়ালি ওই মলিকিউলের স্ট্রাকচারটার একটা ইনডাইরেক্ট মেজার হয়ে থাকে। ওকে, সো মাই কোয়েশ্চেন ইজ জাস্ট টেল মি দ্যাট ওকে, let us use an NMR active element, that is hydrogen. So we are doing a proton NMR, but then please tell me why a proton will act as a magnet. Proton একটা ম্যাগনেট হিসেবে ফাংশন কেন করবে? স্যার প্রোটনের একটা চার্জ আছে আর সেটা স্পিন করছে, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। Exactly. মানে any charged particle when it is spinning, it generates a magnetic electric field and a magnetic field. একেবারে বেসিক, ঠিক আছে, ক্লাস 12 এর এটা আমরা সবাই জানি। তো জলবিদ্যুৎ উৎপাদন থেকে সবকিছু কিন্তু এই মোটামুটি একটা প্রিন্সিপালের উপরই বেস করে চলে, যে যে কোনো চার্জড পার্টিকেল সেটা যদি স্পিন করে তাহলে ইট উইল হ্যাভ আ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড আ ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো প্রোটনেও ঠিক আছে, দ্যাটস আ চার্জ পার্টিকেল, দ্যাটস চার্জ নিউক্লিয়াস, একটা ইলেকট্রন স্পিন করছে। সো মানে ইলেকট্রন স্পিনটা আমরা এখানে কিন্তু কনসিডার করব না, সেটা আবার একটা অন্য জিনিস। সেটা হচ্ছে গিয়ে তোমার ইএসআর বা ইপিআর যখন আমরা স্টাডি করব তখন আমরা ওইটা পড়বো। এখানে আমরা মেইনলি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য নিউক্লিয়ার স্পিন। যদিও ইএসআর ইপিআর ছিল ওই 1 2 3 ইয়ারের যে সিলেবাসটা ছিল সিবিসিএস এটা তুলে দিয়েছে, দুটোকে তাদের কম্পেয়ার করে পড়ানো যেত, বাদ দাও। সো দিস প্রোটন দ্যাটস আ চার্জ পার্টিকেল, মানে চার্জ একটা নিউক্লিয়াস আছে। এই চার্জ নিউক্লিয়াসটা যখন স্পিন করছে আর এইচ প্লাস, তাই তো, এইচ প্লাস মানে যে ইলেকট্রন কিন্তু ওই চার্জটাকে ইয়ে করছে না। ওকে, মানে ওখানে যদি ইলেকট্রন থাকতো তাহলে আমরা এইচ প্লাস লিখতে পারতাম না। ওকে, so one proton that is neutralized by one electron, so electron is not there but the proton is there in the nucleus, and the nucleus is having a positive charge, odd number of proton, and now it basically spins. So nucleus spins. So if the nucleus spins, if the nucleus spins, then it generates a associated electric and magnetic field, so it acts as a magnet. এইবার আমরা একটা জিনিস দেখেছি, যে এটা আমাকে কেউ বলতে পারবে, এটা আমাকে অলি বলবে। সেটা হচ্ছে, অলি তুমি যদি দুটো ম্যাগনেটকে পাশাপাশি রেখে দাও কি হবে? দুটোকে আকর্ষণ করবে। বিকর্ষণও করতে পারে। হ্যাঁ, যদি মানে অপোজিট দুটো আলাদা আলাদা মেরু হয় তাহলে পরে আকর্ষণ করবে, আর সেম মেরু হলে পরে ওরা বিকর্ষণ করবে, তাই তো? তাহলে এমনি যদি নর্মালি ছোটবেলায় নিশ্চয়ই ম্যাগনেট নিয়ে খেলেছো, তখন কি হয় ব্যাপারটা? মানে তুমি একটা ম্যাগনেট আছে, তার পাশে আরেকটা ম্যাগনেটকে রেখে দিলে তখন কি হয়? পাশের ম্যাগনেটটা কি হয়? পজিশন চেঞ্জ করে তো, একই রকম থেকে যাবে না কিন্তু, ঠিক আছে? স্যার পজিশন চেঞ্জ করে। এখানে কিন্তু এই সেম জিনিসটা, ধরো তুমি এরকম একটা ম্যাগনেটিক বার, মানে একটা ছোট চৌকো একটা ম্যাগনেট একভাবে রেখেছো, তার পাশে আরেকটা ম্যাগনেট রেখে দিলে দেখবে দুটো ম্যাগনেট একটু ঘুরবে, ঠিক আছে, যদি সেটা মানে স্টিলের ওপর একটু স্লাইটলি ওরিয়েন্ট করবে। এখানেও ব্যাপারটা সেম হয়। তাহলে প্রোটন ইজ কাইন্ড অফ আ ম্যাগনেট। এটাকে তুমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখো, ঠিক আছে, দ্যাট ইজ বি, দ্যাট ইজ অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তাহলে কি হতে পারে? আইদার প্রোটনটা ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে নিজেকে অ্যালাইন করবে। সো দিস ইজ দ্য, খুব ভালো করে বোঝো, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। নাও দ্য প্রোটন অ্যালাইনস ইটসেলফ ইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। যেটা আমি বলছিলাম, দুটো ম্যাগনেটকে যদি পাশাপাশি রাখি, একটার উত্তর মেরু আর একটার দক্ষিণ মেরু, এইটার উপর নির্ভর করে পাশের ম্যাগনেটটাও কিন্তু নিজেকে অ্যালাইন করে নেবে। তাহলে প্রথমটার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেদিকে আছে সেই দিকে কিন্তু দ্বিতীয়টা আবার দক্ষিণ মেরুর দিকে উত্তর মেরুটা, এবং এইটা এইভাবে অ্যালাইন করে নেবে নিজেকে। তাহলে এখানেও সেই সেম জিনিসটা হচ্ছে, যে একটা ম্যাগনেটিক ফিল্ড যখন আমি অ্যাপ্লাই করি তখন কি হচ্ছে, যদি প্রোটনটা নিজেকে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করে, তখন আমি বলবো
যে সেটা অ্যালফা স্পিন স্টেটে আছে। আবার বলছি, আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, আমার একটা প্রোটন আছে, প্রোটনটা যদি নিজেকে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করে, তখন আমি কি বলবো, যে না, এই এই যে প্রোটনটা এটা অ্যালফা স্পিন স্টেটে আছে এবং লোয়ার এনার্জি স্টেট। ঠিক আছে, লোয়ার এনার্জি স্টেট কেন না, এটা ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যেটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এটা এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি, বলতে এটা কিন্তু এনএমআর মেশিন অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এই এনএমআর মেশিনটার অ্যাপ্লাই করার জন্য ম্যাগনেটিক ফিল্ড একটা অ্যাপ্লাই করেছে এবং আমাদের প্রোটনটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে নিজেকে অ্যালাইন করেছে। তখন আমি বলবো এটা অ্যালফা স্পিন স্টেটে আছে বা লোয়ার এনার্জি স্টেটে আছে। কিন্তু রিয়ারলি এমন অনেক প্রোটন, এমন অনেক কথাটা একেবারে বলা একটা ভুল, রিয়ারলি কিছু প্রোটন দেখা যায় যারা কিন্তু আগেইনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড নিজেকে অ্যালাইন করে। আবার বলছি যে একটা বড় কম্পাউন্ডে রিয়ারলি কিছু প্রোটনস দেখা যাবে যারা কিন্তু আগেইনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড নিজেদেরকে অ্যালাইন করবে, কিন্তু স্ট্রেট অ্যালাইন করবে। এই ধরনের যে প্রোটনস গুলো আছে আমরা তাদেরকে বলবো যে এরা বিটা স্পিন স্টেটে আছে। ঠিক আছে, এরা বিটা স্পিন স্টেটে আছে এবং এদের এনার্জি কিন্তু অনেক হাই, মানে এরা কিন্তু অনেক হাই এনার্জি স্টেটে আছে। ওকে, অ্যালফা স্পিন স্টেটে যারা ছিল তারা হচ্ছে লো এনার্জি স্টেটে ছিল, এবার বিটা স্পিন স্টেটে যারা আছে তারা কিন্তু অনেক হায়ার এনার্জি স্টেটে আছে। কিন্তু একাধিক প্রোটনই কিন্তু অ্যালফা স্পিন স্টেটে থাকবে, যেহেতু সেটা লোয়ার এনার্জি স্টেট এবং তারা নিজেদেরকে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করে নিতে পারছে। অত্যন্ত সামান্য কিছু অ্যাটম কিন্তু বিটা স্পিন স্টেটে থাকবে, কারণ দ্যাট ইজ আগেইনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এবং অত্যন্ত সামান্য কিছু অ্যাটম কিন্তু তাদেরকে সেই ডাইরেকশনে অ্যালাইন করবে ডিউ টু দ্য হাই এনার্জি অফ দ্য বিটা স্পিন স্টেট। এইবার আরেকটা ছোট্ট জিনিস দেখি, যে ধরো তোমার যে ম্যাগনেটটা সেটা চারদিকে কোনো চার্জ দিয়ে শিল্ডেড আছে, শিল্ডেড মানে হচ্ছে গার্ড করা আছে, তাহলে কি হবে, যে ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা কিন্তু আর অতটা প্রোফাউন্ড হবে না তোমার ম্যাগনেটটার উপর। সিমিলারলি যে প্রোটনটা আমার আছে সেই প্রোটনটা যদি ইলেকট্রন দ্বারা গার্ডেড থাকে বা শিল্ডেড থাকে, যে কথাটাকে আরো বলা হয় গিয়ে হচ্ছে ডায়াম্যাগনেটিক শিল্ডিং, মানে আমার যে প্রোটনটা রয়েছে সেটা দ্যাটস ইকুইভ্যালেন্ট টু আ ম্যাগনেট দ্যাট ইজ অ্যাকচুয়ালি শিল্ডেড বাই ডিফারেন্ট ইলেকট্রনস। এই মতো অবস্থায় তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইও করছো, ওটা কিন্তু এক্স্যাক্টলি সেই ডাইরেকশনে বা অপোজিট টু দ্য ডাইরেকশন ওটা কিন্তু অ্যালাইন নাও করতে পারে। ক্লিয়ার? এখানে ব্যাপারটা বোঝো কেন না, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটার থেকে বা ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্স থেকে বা ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট থেকে কিন্তু অন্যান্য ইলেকট্রন ওই প্রোটনটাকে সেফগার্ড করছে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন গুলো ইজ লিডিং টু দ্য শিল্ডিং, দ্যাট ইজ দ্য ডায়াম্যাগনেটিক শিল্ডিং অফ দ্য প্রোটন which is a magnet। এইবারে আমাকে যেটা করতে হবে, ধরো এই অ্যালফা স্পিন স্টেটে যে হাইড্রোজেনটা রয়েছে এবং এই ধরনের শিল্ডেড হাইড্রোজেন যেটা এখনো পুরোপুরি ভাবে অ্যান্টি টু দ্য সোর্স, নিজেকে অ্যালাইনই করেনি, অ্যান্টি টু দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড নিজেকে অ্যালাইনই করেনি। ঠিক আছে, সেই প্রোটনটাকেও আমরা যদি বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে চাই, তাহলে একটা জিনিস আমি দেখি যে I have a proton which is in the alpha spin state. I want to take it to the beta spin state. And I have another proton which is actually guarded or shielded by different electrons. And again, my job is to take this proton to the beta spin state. এই কাজটা আমি কিভাবে করব? এই দুটো প্রোটনকে যদি আমরা বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে পারি, তার মানে উই আর ক্রিয়েটিং আ রেজোনেন্স, অনুরণন, মানে যেখানে ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হয়ে যায়। Where both the frequencies are same,
there is eventually a additive and a huge increase in the frequency. তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে একটাকে যদি আমি বিটা স্পিন স্টেটে এনার্জি দিয়ে নিয়ে যেতে পারি, আবার এটাকেও কিছুটা এনার্জি দিয়ে যদি আমি বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমার একটা রেজোনেন্স ক্রিয়েট হচ্ছে। ওকে, বিকজ বোথ উইল দেন হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি। ওকে, নাও মাই পয়েন্ট ইজ যে হাউ টু ডু দ্যাট, এই প্রোটনস গুলোকে কিভাবে নিয়ে যাব বিটা স্পিন স্টেটে। তার জন্য always understand that the beta spin state is a higher energy state আর alpha spin state is a lower energy state। তাহলে alpha spin স্টেটের থেকে আমাকে যদি বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে হয়, আমাকে এনার্জি দিতে হবে। সেই এনার্জি সোর্সটা কি? সেই এনার্জি সোর্সটা হচ্ছে গিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন। ওকে, তাহলে যদি আমি রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন প্রোভাইড করি, ঠিক আছে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি মানে এই যে আমরা মোবাইলের থ্রু কানেক্ট করেছি কম্পিউটারকে, তারপরে এই যে জুম মিটিং করছি, কিংবা সারাক্ষণ যে তোমরা টিভিতে সিরিয়াল দেখছো, খেলা দেখছো, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। তো একটা এনএমআর মেশিন অলওয়েজ দ্যাট অপারেটস ইন দ্য রেডিও ফ্রিকোয়েন্সি জোন। আর তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ওই পাওয়ার ইত্যাদি বলতে যাও, তাহলে মোটামুটি 600 থেকে 800 মেগাহার্টজ ইলেকট্রন এই এনএমআর মেশিন ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে 6 to 800 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইয়েতে ফ্রিকোয়েন্সি ওই রেঞ্জে কিন্তু ব্যবহার করা হয় এনএমআর মেশিন 600 to 800 হার্টজ। এইবার যেটা আমার নেক্সট কথা হচ্ছে, তাহলে এই রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে আমি কি করব, আমি দুটো যে প্রোটন আছে, একটা শিল্ডেড একটা ডিশিল্ডেড, দুটো প্রোটনকে একটা পার্টিকুলার এনার্জি স্টেটে নিয়ে যাব, সো দে উইল হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি and they will show resonance. For that I have to provide energy, and the source of my energy is radio frequency radiation. এইবারে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনটা দেওয়ার পর কি হচ্ছে দেখো, ওইটা এর আগের ছবিটায় দেখো, দিস ওয়াজ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ম্যাগনেট অফ দ্য H+ পার্টিকেল। আমি যেই রেডিও ফ্রিকোয়েন্সিটা দিলাম তখন কি হলো, there is a 180 degree turn and it aligns itself against the direction of the magnetic field that is in the beta spin state। ঠিক আছে, সিমিলারলি আমি যখন একে এই যে যেটা ডায়াম্যাগনেটিক শিল্ডিং যেখানে হচ্ছে, প্রথমটা যেমনি কমপ্লিটলি ডিশিল্ডেড ছিল, নেক্সটে আমরা দেখতে পাচ্ছি ডায়াম্যাগনেটিক শিল্ডিং হচ্ছে। তাহলে যেটা ডায়াম্যাগনেটিক শিল্ডিং হচ্ছে সেখানেও কিন্তু আমি যদি একটু এনার্জি দিই অফ দিস রেডিও ফ্রিকোয়েন্সি জোন, তাহলে সেটাও কিন্তু আগেন অ্যালাইন্ড হয়ে যাচ্ছে ইন দ্য ডিরেকশন অফ দ্য বিটা স্পিন স্টেট। মানে বক্তব্য হচ্ছে যে তখন এইটার এবং এইটার ফ্রিকোয়েন্সি দুটোই সেম হয়ে যাচ্ছে এবং দে উইল ক্রিয়েট রেজোনেন্স। এখন অবধি যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করো। স্যার রেজোনেন্সটা কেন ক্রিয়েট হচ্ছে এটা বুঝলাম না। রেজোনেন্স ক্রিয়েট হওয়া মানে দুটো যখন সেম ফ্রিকোয়েন্সিতে থাকবে, আমি তোমাকে তখন টোটাল ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে। খুব সহজ একটা উদাহরণ বোঝাচ্ছি। হাওড়া ব্রিজ তোমরা সবাই দেখেছো, হাওড়া ব্রিজের উপর দিয়ে এত গাড়ি ঘোড়া সব চলে, আগে ট্রামও চলতো, ঠিক আছে, এখনো বাস চলছে, গাড়ি চলছে, লোকে হাঁটছে, সবকিছু। কিন্তু এইটা বলা হয় যে এটা কিন্তু হাওড়া ব্রিজের কোনো ক্ষতি করছে না, যেহেতু হাওড়া ব্রিজ একটা ইউনিলিভার ব্রিজ, ঠিক আছে, মানে তলায় কোনো থাম বা কিছু নেই, একটা সিঙ্গেল লিভারের উপর দাঁড়িয়ে আছে। ফলে কি হচ্ছে যে হাওড়া ব্রিজটা কিন্তু প্লাস্টিক নয়, ইলাস্টিক, মানে তার একটা কম্পন আছে। ওটা যদি প্লাস্টিক হতো, মানে তার যদি কোনো কম্পনই না থাকতো, ঠিক আছে, মানে ইফ ইট ডাজন্ট শো ভাইব্রেশন, তাহলে কিন্তু ওটা ভেঙে পড়ে যেত। সিন্স ইট ইজ ইলাস্টিক আর ওটার কিন্তু একটা ভাইব্রেশন হচ্ছে, তার জন্য ওটা স্ট্যান্ড করে আছে। বাট ওটার ভাইব্রেশনটা একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, ইউনিলিভার ব্রিজের ভাইব্রেশন। এইবার যদি 5000 সৈন্য একসাথে হাওড়া ব্রিজের উপর দিয়ে মার্চ করে, তখন তাদের পায়ের যা ফ্রিকোয়েন্সি সেইটা কিন্তু হাওড়া ব্রিজ যে কম্পন তার যে ফ্রিকোয়েন্সি সেটার সঙ্গে সেম হয়ে যাবে। দুটো ফ্রিকোয়েন্সি যদি সেম হয়
টোটাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অনেক বেড়ে যাবে এবং হাওড়া ব্রিজ কিন্তু ভেঙে পড়বে। তাহলে ভাবতেও অবাক লাগে, 5,000 গাড়ি গেলে হাওড়া ব্রিজ ভেঙে পড়ছে না, কিন্তু 5,000 সৈন্য যদি একসাথে মার্চ করে তাহলে হাওড়া ব্রিজ ভেঙে পড়ছে। কারণটা কি? রেজোনেন্স। সেক্ষেত্রে সৈন্যদের পায়ের যে ফ্রিকোয়েন্সি এবং হাওড়া ব্রিজ যেহেতু একটি ইউনিলেভার ব্রিজ, সেইটার কম্পন ফ্রিকোয়েন্সি এক হয়ে যাচ্ছে এবং দ্যাট ইনক্রিজেস দ্য টোটাল ফ্রিকোয়েন্সি। নাও দিস ইজ আওয়ার আইডিয়া ওভার হিয়ার, যে আমরা সবকটাকে এনার্জি দিয়ে একটাই নির্দিষ্ট এনার্জি স্টেটে নিয়ে যাব। ওকে, আমরা যে যে যেখানে মানে আমাদের তো ধরো একটা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলে একাধিক তোমার ইয়ে রয়েছে, হাইড্রোজেন রয়েছে একটা প্রোটিনের মধ্যে বা একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে কতগুলো হাইড্রোজেন রয়েছে তুমি ভেবে দেখো না, মানে 20টা 25টা 30টা ছোটখাটো ফ্যাটি অ্যাসিডের মধ্যে এতগুলো হাইড্রোজেন রয়েছে। তাহলে এই প্রত্যেকটা হাইড্রোজেনকে আমি কিন্তু একটা নির্দিষ্ট রেজোনেন্স বা এনার্জি স্টেটে নিয়ে যাব। এবার তার জন্য এই প্রত্যেকটা আলাদা আলাদা হাইড্রোজেনকে যদি আমার একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে নিয়ে যেতে হয়, তার জন্য প্রত্যেকটা হাইড্রোজেনকে বা প্রত্যেকটা প্রোটনকে যে সেম এনার্জি দিতে হচ্ছে তা কিন্তু নয়। ওকে, যে প্রোটনটা শিল্ডেড আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু খুব অল্প এনার্জি তার প্রয়োজন, তার যে ওরিয়েন্টেশন ছিল তারপর খুব মিনিমাম এনার্জি দিয়ে আমি কিন্তু তাকে একটা পার্টিকুলার এনার্জি স্টেটে নিয়ে গেছি। কিন্তু যেটা অ্যালফা স্পিন স্টেটে ছিল সেটাকে বিটা স্পিন স্টেটে নিয়ে যাওয়ার জন্য আমাকে কিন্তু প্রচুর এনার্জি দিতে হচ্ছে। Therefore, the amount of energy that I am giving for resonance of these atoms, these protons, but these hydrogen H plus atoms, the amount of energy I am giving for the resonance of this proton or this for resonance of these two protons, ঠিক আছে, the amount of energy that I am giving for the resonance of these two protons বা আমি যেটা বলতে চাইছি the amount of energy the amount of energy that I am giving to take this proton to a particular energy state and the amount of energy I am giving to take this proton to the same energy state. The amount of energy I am giving to take this proton to a particular energy state and the amount of energy I am giving to take this proton to the same energy state so that they can resonate is different কারণ এখানে একটা 180 ডিগ্রি ঘুরতে হচ্ছে তাকে অ্যালফা স্পিন স্টেট থেকে বিটা স্পিন স্টেটে যেতে, কিন্তু এখানে কিন্তু খুব সামান্যই মেবি হয়তো 15 ডিগ্রি তাকে ঘুরতে হয়েছে সে ডায়াম্যাগনেটিক ডিশিল্ডিং এর জন্য যে অবস্থাটায় ছিল সেখান থেকে বিটা স্পিন স্টেটে যেতে, বাট দুটোই আলটিমেটলি বিটা স্পিন স্টেটে গেছে এবং রেজোনেন্স দেখাচ্ছে। ফলে ইফ দ্য nucleus is properly shielded, then I need less energy to take this to this higher energy or beta spin state. But if this nucleus is not deshielded, then I need more energy to take this to the beta spin state. Okay, now you see যে আমার যদি ধরো দুটো এনার্জি থাকে, একটা হচ্ছে গিয়ে যেটা ডিশিল্ডেড ছিল, let this proton be A, designated as A. Now I have another proton which is shielded, so that is shielded by electrons, so that is designated by B. তাহলে আমরা দেখতে পাবো যে ডিশিল্ডেড প্রোটনটাকে বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে কিন্তু অনেক বেশি এনার্জি লাগে। সো ইফ দিস ইজ দ্য, আমরা তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না, আমরা আলটিমেটলি কিন্তু এই এনএমআর এর সিগন্যালটা দেখতে পাচ্ছি। সো উই ক্যান সি ইফ দিস ইজ দ্য জিরো উইচ ইজ দ্য রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, ওগুলো আমি পরে বলবো, টেট্রামিথাইল সিলেন ইত্যাদি, এগুলো নিয়ে এক্ষুনি চিন্তা করার কিছু নেই। আপাতত আমরা এইটুকু বুঝি যে ডিশিল্ডেড ইলেকট্রনকে কিন্তু বেশি এই ডিশিল্ডেড নিউক্লিয়াসকে কিন্তু বেশি এনার্জি দিতে হচ্ছে, ডিশিল্ডেড নিউক্লিয়াসকে কিন্তু বেশি এনার্জি দিতে হচ্ছে টু রিচ দ্য বিটা স্পিন স্টেট। কম্পারেটিভলি শিল্ডেড নিউক্লিয়াস উইচ ইজ শিল্ডেড বাই দ্য ইলেকট্রনস তাকে কিন্তু কম এনার্জি দিলেও সে কিন্তু রিচ করে যাচ্ছে গিয়ে হচ্ছে বিটা স্পিন স্টেটে টু কজ দ্য রেজোনেন্স। আর মাত্র 10 মিনিট।
to cause the resonance. তাহলে এইখানে আলটিমেটলি উই ডোন্ট সি দিস কাইন্ড অফ পিকচার্স। আমরা কিন্তু এই ধরনের ছবি এনএমআর মেশিন যখন অপারেট করি এবং ডেটাটাকে যখন সফটওয়্যার দিয়ে আলটিমেটলি অ্যানালাইজ করি, উই ডোন্ট গেট এনি দিস কাইন্ড অফ পিকচার্স। হোয়াট উই গেট ইজ দিস কাইন্ড অফ এনএমআর গ্রাফস। এখানে কি দেখাচ্ছে, এ আর বি মানে দুটো ডিফারেন্ট ধরনের প্রোটন আছে। তোমরা জিজ্ঞেস করতেই পারো স্যার দুটো ডিফারেন্ট ধরনের প্রোটন বলতে কি বোঝান? দুটো ডিফারেন্ট ধরনের প্রোটন বলতে দুটো প্রোটন যেটা দুটো ডিফারেন্ট এনভায়রনমেন্টে রয়েছে। ঠিক আছে, এর এনভায়রনমেন্টটা আলাদা, একে কোনো ইলেকট্রন শিল্ড করছে না, বাট এর এনভায়রনমেন্টটা আলাদা, একে একাধিক ইলেকট্রন শিল্ড করছে। তাহলে দুটো ডিফারেন্ট প্রোটন যে দুটো ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্টে রয়েছে। আবার এই এ আর বি এই দুটোরই যদি ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম হতো তখন কিন্তু আমরা এগুলোকে ইকুইভ্যালেন্ট প্রোটন বলতাম, তার জন্য কিন্তু আমরা একটা সিঙ্গেল পিক পেতাম। কিন্তু যেহেতু দুটো ডিফারেন্ট প্রোটন দুটো ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্টে রয়েছে, so we will get two peaks in the NMR spectrum. The peak that is away from zero, that consumes more energy to go to the resonance state, and that proton is known as the de-shielded protons. আবার যে প্রোটনটা shielded, that requires less energy to reach the resonance state. এই যে দেখো, less energy to reach the resonance state. ঠিক আছে, তো তার সেটা কিন্তু আমরা সেই এনার্জিটাকে ই2 ধরছি এবং দ্যাট মাচ ক্লোজার টু জিরো। ওকে, সো আমরা জাস্ট আজকে এইটুকু বুঝে, চারটে পয়েন্ট তো আমরা বুঝতে পারবো না কিন্তু দুটো পয়েন্ট বুঝতে পারি। হ্যাঁ, ফার্স্ট দুটো পয়েন্ট যেটা আমরা বুঝবো, একটা হচ্ছে যে চার্জ এবং স্পিনের জন্য নিউক্লিয়াস ম্যাগনেট হিসেবে বিহেভ করে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, NMR spectroscopy operates by applying a magnetic field to the nuclei and then measuring the amount of energy necessary to put various nuclei in resonance. তাহলে ডিফারেন্ট যে প্রোটন ছিল মানে ডিফারেন্ট হাইড্রোজেন নিউক্লিয়াই, সেগুলোকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। এবার all these proton বা নিউক্লিয়াই will align in the direction of the align opposite to the direction of the magnetic field to reach the beta spin state. এবার কার কতটা এনার্জি লাগছে so that we can finally attain the beta spin state and all of these nuclei are in resonance, that depends upon the surrounding environment of this proton nuclei. কিভাবে এটা আমরা আগামী কাল দেখব হচ্ছে গিয়ে কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে। আর 3 আর 4টা এক্ষুনি বোঝার দরকার নেই। এখনো অবধি আমাকে বলো যে এই দুটো পয়েন্ট বা আজকে যা যা পড়ালাম তাতে কার কি ডাউট আছে? অনেক ডাউট থাকতেই পারে, এতে লজ্জার কিছু নেই। ইউ পিপল ক্যান আস্ক মি। স্যার এই যে নিউক্লিয়াস গুলো শিল্ডেড অবস্থায় যে দিকে ওরিয়েন্ট করছে সেটা কার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, কি বলছো? নিউক্লিয়াস, হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়াস গুলো যখন শিল্ডেড থাকছে হ্যাঁ। তখন সেটা মানে প্রপার আলফা স্টেটে নাও থাকতে পারে। না, প্রপার আলফা স্টেটে থাকে নাই ধরে নাও, প্রপার আলফা স্টেটে থাকে না, হ্যাঁ, তাহলে সেটা আবার প্রপার বিটা স্টেটেও থাকছে না। হ্যাঁ, তাহলে তো সেটা যে কোন মানে এই যে হ্যাঁ। এই যে এইরকম একটা স্টেটে আছে, এটা কিসের উপর হ্যাঁ। নির্ভর করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা হ্যাঁ। এটা নির্ভর করে গিয়ে হচ্ছে ওটার লোকাল এনভায়রনমেন্টটা কিরকম, লোকাল ইলেকট্রনিক এনভায়রনমেন্টটা কিরকম। মাইন্ড ইট, এটা কিন্তু আমরা নেক্সট 2-3টে ক্লাসেও পড়বো না, তারপরে পড়বো যখন আমরা হাইপার ফাইন স্প্লিটিং পড়বো। মানে এই এক একটা যখন পিক যেটা আমরা পাচ্ছি সেটা আরো অনেক পিকে ভেঙে ভেঙে যাচ্ছে, তখন আমরা এক একটা হাইড্রোজেন বা এক একটা নিউক্লিয়াস বা এক একটা প্রোটনের লোকাল এনভায়রনমেন্টটা এফেক্টটা স্টাডি করব। তো টু আনসার ইওর কোয়েশ্চেন, এক্স্যাক্ট এটাই আলফা স্পিন স্টেটেও ওরিয়েন্ট করলো না, বিটাতেও করলো না, এরকম একটা মাঝামাঝি অদ্ভুত অবস্থায় থেকে গেল ডিউ টু দ্য ইলেকট্রনিক শিল্ডিং। দিস অদ্ভুত মাঝামাঝি অবস্থা is determined by the local environment of that particular nucleus or proton. Clear?
হ্যাঁ স্যার। আর কারোর কিছু প্রশ্ন? স্যার মানে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ওটার স্টেটটাকে বিটাতে আনছি, তাই তো? এক্স্যাক্টলি সো, দুটোরই, তবেই তো আর যারা রেজোনেন্স হবে। যারা এটাও যারা বিটাতে বিটায় নিয়ে আছে যাচ্ছি, already, ওটাও বিটাতে নিয়ে যাচ্ছি। যারা বিটাতে আছে অলরেডি তাদের তো কিছু করতে হচ্ছে না। দেখো, দ্য পয়েন্ট ইজ, এখানে আমি যেটা তোমাদের, দ্য অনলি থিং দ্যাট আই ওয়ান্ট টু ইমপ্রেস আপন ইজ যে ইউ হ্যাভ ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই, এটা আমি কালকে তোমাদের বোঝাবো, অ্যান্ড ইউ হ্যাভ নন ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই যদি আছে, তাহলে তাকে আমি একটা নির্দিষ্ট এনার্জি দিলে তবে তারা বিটা স্টেটে পৌঁছবে। নন ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াইকেও একটা নির্দিষ্ট এনার্জি দিতে হবে, বাট দ্যাট নির্দিষ্ট এনার্জি উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ এনার্জি। আমরা এনএমআর এ কি মেজার করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে প্রত্যেকটা যে প্রোটন আছে তাকে কতটা করে এনার্জি দিলে সে বিটা স্পিন স্টেটে পৌঁছচ্ছে, যেখানে কি আমরা তাকে মানে সবকটা যদি সেই স্টেটে পৌঁছয় তবে আমরা রেজোনেন্স দেখতে পাচ্ছি। নাও ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন একটা পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তখন যেগুলো ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই, মানে যাদের একদম সব এনভায়রনমেন্টটা সেম, তারা একটা নির্দিষ্ট ডিরেকশনেই কিন্তু অ্যালাইন করবে। ইউজুয়ালি আমরা কখনোই দেখি না, মানে ভেরি ভেরি রেয়ার, যে কোনো নিউক্লিয়াই কিন্তু এরকম বিটা স্পিন স্টেটে অ্যালাইন করে গেছে। বাট টু আনসার ইওর কোয়েশ্চেন, অলরেডি যেটা বিটা স্পিন স্টেটে রয়েছে সেটার কোনো রেডিও ফ্রিকোয়েন্সি দরকার হবে না টু বি ইন দ্য বিটা স্পিন স্টেট, অফকোর্স, কারণ অলরেডি সে রয়েছে। তাহলে অন্যগুলো যদি বিটা স্পিন স্টেটে চলে যায়, তার মানে দ্যাট উইল ক্রিয়েট ইটসেলফ ক্রিয়েট আ রেজোনেন্স। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এইটা বুঝলে তো যে তোমার প্রত্যেকটা একটা নির্দিষ্ট লোকাল এনভায়রনমেন্টে রয়েছে, অ্যাকর্ডিংলি তার এনার্জি ডিমান্ডটা। তাহলে উল্টো ভাবে করোলারি হচ্ছে, তার এনার্জি ডিমান্ডের থেকে আমি তার লোকাল এনভায়রনমেন্টটা বুঝতে পারছি। এইবার ভেরি ফিউ এক্সিস্ট ইন দ্য বিটা স্পিন স্টেট, ইউজুয়ালি সেটা দেখা যায় না, আর সেটা আমাদের এনএমআর স্পেকট্রামে কোনো কাজেও লাগবে না। তবে যদি কেউ বিটা স্পিন স্টেটে থাকে, অবভিয়াসলি তার কোনো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করার দরকার হবে না টু গো টু দ্য বিটা স্পিন স্টেট, বিকজ ইটস অলরেডি দেয়ার। এনি আদার কোয়েশ্চেন? তাহলে এটার ভাগ দুইটা, কাল সকাল 9টায়, যেটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ আমরা কিছু কঠিন হলেও ইন্টারেস্টিং, আমরা কিছু রিয়েল টাইম মলিকিউলস নিয়ে ওটা স্টাডি করব। দেখবো স্পেকট্রাম কিরকম হয়, কিভাবে স্পেকট্রাম বানানো যায়, কিভাবে আমরা ল্যাবে এটা ইউজ করে থাকি। কাল সকাল 9টায় ইজ ওকে? 10টার থেকে ফার্স্ট ইয়ার আছে। হ্যাঁ স্যার। মৌনং সম্মতি লক্ষণম, এই ভেবে আমি নিলাম, নিয়ে স্যার এখানে এন্ড করলাম। এইটাতে আপনার যে এখন হ্যাঁ, যে স্লাইডটা ছিল, হ্যাঁ, এটাতে তো E2 এনার্জিটা বেশি হবে, কারণ ওটা শিল্ডের আছে অলওয়েজ সিগন্যালটা। যারা শিল্ডেড থাকে তাদের যেটা হচ্ছে যে তাদের কম এনার্জি লাগে টু রিচ দ্য রেজোনেন্স। আচ্ছা, উল্টো বললাম। হ্যাঁ, এটা একেবারে কালকে আমরা খুব ক্লিয়ারলি এটা বুঝে নেব। যারা শিল্ডেড থাকে তাদের লেস অ্যামাউন্ট অফ এনার্জি লাগে টু রিচ দ্য রেজোনেন্স, যারা ডিশিল্ডেড থাকে তাদের মোর অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। এটা আমরা কালকে একেবারে ডিটেলসে বুঝবো রিয়েল এক্সাম্পল দিয়ে। ওকে, যার জন্য যারা শিল্ডেড থাকে তারা আপ ফিল্ড থাকে, আর যারা ডিশিল্ডেড থাকে তারা ডাউন ফিল্ড থাকে। ওকে, সো টু উই এন্ড টুডে, আমরা আজকে শেষ করি, কালকে সকাল 9টায় আবার সবাইকে মিট করছি।